নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সায়ন্তনী পাঠ করছি পূর্বা কুমারের লেখা হলুদ ফুলের চিঠি। উফ, সেদিন সৈকত কি ঠেঙানি না খেয়েছিল। কালীবাবুর ভূগোল ক্লাস, স্যার তখনও আসেননি। চেল্লামেল্লি, কুকুরের ডাক, ভেড়ার ডাক, যে যা খুশি তাই করছে। ক্লাসে একেবারে তাণ্ডব চলছে। পাশের ক্লাসে মণিমালা দিয়েছিলেন, খুব নরম স্বভাবের মানুষ। এসে মিনমিনে গলায় বললেন, তোমরা এত চেঁচামেচি করছো কেন? কার ক্লাস? প্রথমে কেউ তেমন গ্রাহ্য করল না। 2-3 বার চুপ করে বস, কার ক্লাস, এখন কার ক্লাস বলার পর পিছন থেকে সৈকত হঠাৎ 2 হাত বড়া ভয়ে মুদ্রায় রেখে জিভ বের করে মা কালীর ভঙ্গিমায় দাঁড়িয়ে উঠল। দাঁড়িয়েই আছে একেবারে, সবাই হি হি করছে। আচমকা মণিমালাদের পিছন থেকে বাঘের গর্জন, চুপ! দরজার দিকে তাকাতেই একজোড়া আগুন চোখ, তাপসবাবু, মূর্তিমান ত্রাস। নিঃশব্দে কখন এসে দাঁড়িয়েছেন তা কেউ খেয়াল করেননি। মোটা গোঁফ, কাট্টা চেহারা, যখন তখন যাকে তাকে দোতলা থেকে পাশের পুকুরে ফেলার হুমকি দেন। অসম্ভব মারকুটে, একটু এদিক ওদিক হলেই সব ছড়ি পেটা। হাঁটু কাঁপতে শুরু করলো। প্রাণপণ চেষ্টাতেও তখন হাঁটুর ঠকঠকানি থামানো যাচ্ছিল না। আর কোনো কথা নয়, শটান এসে শুরু করলেন এলোপাথারি মার। সৈকতের মুখ থেকে শুধু উহ আহ আর্তনাদ। তারপর বংশী, পলাশ, অরূপ, সবুজ, বিকাশ সকলের পিঠে ঘা কতক করে পড়েছিল। গুরুপদর মতো কবে ছাড়াও বাচ্চায়নি। কুয়ের স্কুলের এই এক অবিচার, একই দোষ, অথচ মার খেয়ে মরে গেল কেবলমাত্র ছেলেরা। বাবা, বিলাসপুর কি পার হয়ে গেল? উল্টো দিকের সিটের বৃদ্ধের কথায় ঘোর ভাঙে গুরুপদর। এক ঝটকায় আঙুরবালা স্মৃতি বিদ্যাপীঠ থেকে ফেরত আসে দুরন্ত এক্সপ্রেসের S1 কামরায়। না, বিলাসপুর আসতে এখনো ঘন্টাখানেক দেরি আছে, সে মোবাইল দেখে বলে। বৃদ্ধা নাগপুরে উঠেছেন, টাটানগরে বড় ভাইপোর বাড়ি যাচ্ছেন। ছোট ভাইপো ট্রেনে তুলে দিয়েছে। ট্রেনে উঠে থেকে একথা গুরুপদকে বহুবার বলা হয়ে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে টাটানগর নামিয়ে দেব, গুরুপদ তাকে আশ্বস্ত করে। প্রায় 80 ছুঁই বৃদ্ধার বয়স। একা যাচ্ছেন বলেই হয়তো চোখে মুখে একটা উদ্বিগ্ন ভাব। বয়স বাড়লে যখন শরীরের শক্তি কমে যায়, তখন বোধহয় মানুষের আত্মবিশ্বাসও নড়বড়ে হয়ে পড়ে। বিলাসপুর ঢোকার আগে ট্রেনটা হঠাৎ থেমে গেল। সিগন্যাল পায়নি মনে হয়। বৃদ্ধা খুব ঘাবড়ে গেলেন। দাঁড়িয়ে গেল কেন? মুখের অবস্থা দেখে মনে হচ্ছে উনি বিরাট কোনো বিপদে পড়েছেন। একবার দাঁড়াচ্ছেন, একবার বসছেন, আবার একবার ঘড়ি দেখছেন, আর গুরুপদের মুখের দিকে অসহায়ভাবে বারবার তাকাচ্ছেন। যাকে বলে একেবারে কিংকর্তব্য বিমূঢ়। হ্যাঁ, শব্দটা এটাই, কিংকর্তব্য বিমূঢ়। আর ভুল হয়? বাপরে, সে যা অপমানিত হয়েছিল সেদিন। ক্লাসরুমে মন বসে না গুরুপদর।
মন কেবলই ভ্রমরের মতো উড়ে উড়ে গিয়ে বসে ওই পুকুর পাড়ের বাঁশের মাচায়, যেখানে দিনভর মিঠে হাওয়া বয়। বকুলতলায় যেখানে চড়ুইগুলো ধুলো স্নান করে, শালিকের দল কি সব যেন খুঁটে খুঁটে খায়। ডুমুর পাতায় যেখানে লাল ফড়িং নাচ করে শেষ করে খিদু হয়ে বসে। পাঁচিলের গায়ে নারকেল গাছটায় যেখানে দুটো কাঠবেড়ালি সারাদিন তরতর করে ওঠে আর নামে, ওঠে আর নামে। পড়াশোনায় গুরুপদ চিরকালই মাথা মোটা। 5 থেকে গোঁত না খেতে খেতে 9-এ উঠেছে, তাও 5 স্ট্যান্ডার্ড কনসিডারেশন। অর্থাৎ স্যারেরা দয়া পরবশ হয়ে বল প্রয়োগ করে হিঁ করে 8 থেকে তুলে দিয়েছেন। তার পুরো নাম গুরুপদ পণ্ডিত। স্যারেরা এই পিতৃদত্ত নামকে যেমন খুশি দুমড়ে মুচড়ে একেবারে তাল তোবড়া করে দিয়েছিলেন। তাপসবাবু গুরুপদকে শুধু পণ্ডিত বলে ডাকতেন। স্যার ইতিহাস পড়ান। ক্লাসে একবার গুরুপদকে ধরেছিলেন দিনহি ইলাহি কি। গুরুপদ যথারীতি ঘাড় হিট করে দাঁড়িয়ে আছে। পেছন থেকে অরূপ আকবর আকবর বলে ফিসফিস করছিল। ভাগ্যক্রমে গুরুপদ দিন শব্দের মানে জানত। ভাবল দিন ইলাহি মানে নিশ্চয় কোনো ইলাহি ব্যাপার স্যাপার। গরিবদের জন্য আকবর কি আর ইলাহি কাণ্ড কারখানা করতে পারে? নির্ঘাত হাসপাতালই হবে। চটপট উত্তর দিল, গরিবদের জন্য আকবরের তৈরি হাসপাতাল। তারপর থেকে তাপসবাবু গুরুপদ নামটাই উড়িয়ে দিয়ে শুধুমাত্র পদবিটুকুই রেখেছিলেন। অঙ্কের নিতাইবাবু আবার গুরুদেব ডাকতেন। কালীবাবু তো একবার মনুষ্য জগৎ থেকেই বের করে দিয়েছিলেন, বলতেন গরুপদ। এই গুরুপদ একদিন এক আশ্চর্য কাণ্ড করে বসল। চিঠি লিখে বসল তমালিকে। তমালি ক্লাসের সেরা মেয়ে, সবেতেই 90-এর ঘরে নম্বর পায়। খুব কম কথা বলে। কে জানে কেন তমালির সেই মায়া মায়া চোখ দুটোর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো গুরুপদের। পদ্ম ভরা টলটলে দিঘির জলের দিকে, জল ভরা মেঘের দিকে, আকাশের বুকে উড়ন্ত বালি হাঁসের শাড়ির দিকে কি না তাকিয়ে পারা যায়। লুকিয়ে চুরিয়ে দেখার মতো চালাকি বুদ্ধি গুরুপদর ছিল না। ক্লাসরুমে, বারান্দায়, খেলার মাঠে যেখানেই তমালির মুখোমুখি হতো, গুরুপদ কেমন যেন ঘোর ঘোর লেগে যেত। স্থানকাল ভুলে অবাক হয়ে তমালির মুখের দিকে তাকিয়ে থাকত। তমালি এসব হয়তো খেয়ালও করতো না। শুধু একদিন ছুটির সময় হঠাৎ গুরুপদর সামনে এসে বলেছিল, তোর কাছে একটা কালো কালির পেন হবে? আশ্চর্য তো, তমালি তার কাছে কালো কালির পেন চাইতে এসেছে, কিন্তু কেন? এ যেন বিশ্বাসই হচ্ছে না। গুরুপদর মাথা তাল গোল পাকিয়ে যায়। বার দুইয়ে ঢোক গেলে কিন্তু ঘটনার আকস্মিকতায় হ্যাঁ বা না কিছুই গলা দিয়ে বেরোয় না। হাদার মতো ফেলফেলে চোখে চুপ করে দাঁড়িয়ে থাকে। ধ্যাত, এ তো কথাই বলতে পারে। বিরক্তিতে নাক কুঁচকে তমালি চলে যায়। তমালির ওই মুখভঙ্গি গুরুপদের বুকে বড় বেজেছিল। অবশ্য ওর মতো ফেলটুরামের সঙ্গে এর থেকে ভালো ব্যবহার কি আর করবে? কিন্তু তবুও বুকের ভিতর কাঁটা ফোটার মতো যেন কষ্ট হচ্ছিল। অরূপ প্রাণের বন্ধু, সুখ দুঃখে পাশে থাকে। তমালি চোখ না পড়লে কি হবে? পুরো ব্যাপারটা অরূপের চোখ এড়ায়নি। গুরুপদকে পরামর্শ দেয়, একটা চিঠি লেখ তমালিকে, মনের কথাটা খুলেই বল না।
গুরুপদ অনেক ভেবে লিখেছিল 2 লাইন। সেদিন আমি কথা বলতে পারিনি। আসলে তোমাকে দেখলেই কিংবদন্তি হয়ে যায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। পড়াশোনা না পারলেও ভালো আঁকতে পারত গুরুপদ। চিঠির পাতাটা ছোট ছোট হলুদ ফুল এঁকে সুন্দর করে সাজিয়েছিল। নিজের সাহসে কুলোয়নি। অরূপী সেই চিঠি তমালিকে পৌঁছে দিয়েছিল। পরের দিন টিফিন ব্রেকের পর সৈকত এসে খবর দিল, তোকে তাপসবাবু লাইব্রেরি রুমে একবার ডেকেছেন। গুরুপদ যেতেই তাপসবাবুর হিমশীতল আহ্বান, এসো এসো কিংবদন্তি এসো। স্যারের এক হাতে তার সেই হলুদ ফুলের চিঠি, আর অন্য হাতে চকচকে ছড়ি। তমালি এক পাশে দাঁড়িয়ে। গুরুপদর বুকটা ধড়াস করে উঠল। তাপসবাবুর মুখ থমথমে করছে। প্রকাণ্ড ঝড়ের আগে শান্ত পৃথিবীর মতো। এটা কি? আচমকা প্রকাণ্ড হুঙ্কারে ঘর একেবারে কেঁপে উঠল। গুরুপদরও শিরদাঁড়ায় কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। চিঠিটা দলা পাকিয়ে তমালির পায়ের কাছে ছুঁড়ে দিলেন। তারপর, আমি তোকে ভালোবাসি বলে সপাং করে পায়ে বেতের বাড়ি। স্যার, বানান ভুল হয়ে গেছে, ওটা ভালোবাসি হবে। কাঁপতে কাঁপতে কোনো রকমে বলে সে। স্যার অগ্নিমূর্তি ধারণ করলেন। কি? ভালোবাসি হবে? এত বড় আস্পর্ধা? বাসাচ্ছি ভালো। পিঠে হাতে পায়ে নাগাড়ে ভালোবাসা বর্ষণ শুরু হলো। হ্যাঁ, তমালির সামনে। গুরুপদ টু শব্দটাও করল না। কাদায় পড়া ষাঁড়ের মতো নীরবে মার খেল। চিঠির বিধ্বস্ত হলুদ ফুলগুলো তমালির পায়ের কাছে পুষ্পাঞ্জলির মতো পড়েই রইল। এই ঘটনা স্কুলে কেমন করে যেন চাউর হয়ে গেল, আর সবাই ওকে কিংবদন্তি বলে খেপাতে লাগলো। তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার, এই সবাইয়ের দলে কিন্তু তমালি রইল না। তবে স্কুলে এই অপমান গুরুপদকে বেশি দিন সহ্য করতে হয়নি। উদ্ধার করেছিলেন তার বাবা। এর দ্বারা লেখাপড়া হবে না, মিছি মিছি সময় নষ্ট। এ সত্য বুঝে পুনেতে ভাইয়ের কাছে সোনার উপর দোকানে কাজে পাঠিয়ে দিয়েছিলেন। মোবাইল বাজছে। অরূপের নাম ভেসে উঠল। হ্যাঁ বল, কত দূর? এই আধ ঘন্টার মধ্যে টাটানগর ঢুকবে, 8:30টার মধ্যে হাওড়ায়। কাল সকাল 9:30টায় আমার বাড়িতে চলে আসিস। একসঙ্গে যাব কিন্তু। হ্যাঁ রে, মনে আছে, কাল দেখা হচ্ছে। কতদিন পর, প্রায় 30 বছর। গুরুপদ যাবে আঙুরবালা স্মৃতি বিদ্যাপীঠে। হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। অরূপ না বললে সে জানতেই পারত না। স্কুলের দৌড় তো 9 পর্যন্ত। কি আর তাকে খাতির করে ডাকবে? তাছাড়া সে যে এখন এখানে থাকেও না। পুনেতে নিজস্ব জুয়েলারি দোকান আছে, 4 জন কর্মচারী রেখেছে। 1 কামরার ফ্ল্যাট কিনেছে। বউ ছেলে নিয়ে একেবারে সুখের সংসার। মা বাবা কেউই বেঁচে নেই। তার গ্রামের বাড়িতে আর আসা হয় না। অরূপের ফোন পেয়ে তৎকাল টিকিটটা কেটেই ফেলে। কিছুটা খেয়ালের বশেই বলা যায়। হু হু করে ট্রেন ছুটছে। পড়ন্ত সূর্যের আলো গুরুপদের মুখে পড়ছে। বৃদ্ধা রেডি হয়ে বসে আছেন। গুরুপদ তাকে নামিয়ে দেবে। মিনিট 15-র মধ্যে ট্রেন টাটানগর পৌঁছবে। তারপর একেবারে হাওড়ায়। সকাল থেকেই মেঘলা আকাশ। অরূপের বাইকে চেপে গুরুপদ যখন আঙুরবালা স্মৃতি বিদ্যাপীঠে পৌঁছয়, তখন বেলা 11টা বেজে গেছে।
কি সাজিয়েছে রে, এ তো একেবারে জমজমাট ব্যাপার। গুরুপদর চোখে বিস্ময়। অরূপ বলে, মন্ত্রী যন্ত্রীও আসবে শুনছি, এক বিখ্যাত লেখককে স্কুল থেকে বিশেষ সম্মান জানানো হবে, তিনি নাকি এই স্কুলেরই প্রাক্তনী। ধুস, লেখাপড়ার সঙ্গে শত্রুতা, তাই আবার লেখকের খোঁজ। চল বরং স্কুলটা একবার ঘুরে দেখি। আমার ছেলে পড়ে, আমাকে মাঝে মধ্যেই আসতে হয়, তুই বহুদিন পর এলি, নিজের মতো করে দেখে আয়। আমি ওই স্টেজের কাছেই আছি। অরূপ চলে যায়। গুরুপদ পায়ে পায়ে দোতলায় উঠে আসে। এদিকটা নিস্তব্ধ, ছেলেমেয়েরা আজ সবাই মাঠে, স্টেজের সামনে। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে পড়ে সে। এই সেই 9-এর ঘর, দরজা বন্ধ। আলতো ধাক্কা দিতেই পাল্লাটা খুলে গেল। ঘরে কেউ নেই, বেঞ্চ, চেয়ার, টেবিল সব একেবারে ফাঁকা। হু হু বাতাস বইছে, জানলা দিয়ে শুকনো পাতা উড়ে আসছে। তাপস স্যার যেন বলে উঠলেন, পণ্ডিত এদিকে আয়। ফাঁকা ঘরে গমগমে আওয়াজ। নিতাই স্যার কি তাকে ডাকলেন? গুরুদেব, অঙ্কটা কষো। ওই তো সৈকত, বিকাশ, যুথিকা, অপর্ণারা হি হি করে হাসছে। গুরুপদর মনে হলো এই ফাঁকা ঘরে যেন এক আশ্চর্য গান বাজছে। মূল অনুষ্ঠান শুরু হবে এবার। মন্ত্রী এসে গেছেন, চল এবার। অরূপ কাঁধে হাত রাখে। গুরুপদ চমকে তাকায়। তাই তো, এতক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে আছে, একা। মঞ্চে বসে আছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, স্থানীয় এমএলএ, বর্তমান শিক্ষামন্ত্রী এবং স্বনামধন্য লেখিকা যাজ্ঞ সেন। এই লেখিকা নাকি পেশায় অধ্যাপক। তার এক উপন্যাসের জন্য অতি সম্প্রতি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন। ইনি আঙুরবালা স্মৃতি বিদ্যাপীঠের প্রাক্তনী। ভদ্র মহিলাকে চেনা চেনা লাগছে না? মনে হচ্ছে যাজ্ঞ সেনই তার ছদ্মনাম। ভালো করে দেখ গুরুপদ। অরূপ গুরুপদর হাতে চাপ দেয়। বয়কাট চুল, দামি সিল্কের শাড়ি, সরু ফ্রেমের চশমা, ছকছকে চেহারায় আভিজাত্য যেন ঝরে পড়ছে। গুরুপদ বিদ্যুৎ স্পৃষ্টের মতো তড়াক করে চেয়ার চেয়ে উঠে দাঁড়ায়। বুকটা ঝ্যাঁত করে ওঠে। তমালি নামটা অস্ফুটে উচ্চারণ করার পরই ভিতরে ভিতরে গুমড়ে যায়। ছট করে বিরক্তিতে কুঁচকে যাওয়া তমালির সেই মুখটা পাতাল ফুঁড়ে উঠে আসে। কে যেন বুকের ভিতরে ধারালো চাকু চালিয়ে দেয়। আরে বসে পড়, খুল চাউন ব্রাদার। অরূপ মুচকি হাসে। তারপর ঘন্টাখানেক ধরে সেই অনুষ্ঠান চলল, যে বক্তৃতা চলল, তার এক বর্ণ গুরুপদর কানে ঢোকেনি। মর্মে প্রবেশ করা তো কোন ছাড়। অনুষ্ঠান শেষে তমালের সঙ্গে ছবি তোলার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। কয়েকজন আবার তমালের বইয়ে সই করাতে ব্যস্ত। গুরুপদ আর অরূপ তখন জনতার ভিড়ে দাঁড়িয়ে। অরূপ এগিয়ে যেতে যাচ্ছিল, গুরুপদ ওকে পিছন থেকে টেনে ধরে। যাস না অরূপ, প্লিজ। গলার স্বরটা একটু কেঁপে যায়। প্রধান শিক্ষক গদগদ ভঙ্গিমায় তমালির সঙ্গে কথা বলতে বলতে মাঠ পার হচ্ছেন। গুরুপদ সামনে ছেলেদের কাছে গিয়ে দাঁড়ায়। একজনের হাতে তমালির বইটা। ভাই, বইটা একটু দেখাতে পারবি? গুরুপদ হাত বাড়ায়। নিশ্চয়ই, এই নিন। বইটা হাতে নিয়েই চমকে যায় গুরুপদ। হলুদ ফুলের চিঠি। বইয়ের মেলার মলাটে অসংখ্য হলুদ ফুল,
ফুলগুলো যেন বড্ড চেনা, কাপা কাপা হাতে পাতা উল্টায় সে। এ কি, কাকে উৎসর্গ করেছে? আমার কিংবদন্তিকে? দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে, মেঘটা আরো ঘন হয়ে এসেছে। ওই তো তমালি মাঠ পার হয়ে চলে গেল। গুরুপদর চোখ ঝাপসা, মনে হলো রসকলি আঁকা এক বোষ্টামি ঝুঁকে পড়া মেঘের কাছাকাছি গিয়ে কোথায় যেন হারিয়ে গেল। ছমছম করে বৃষ্টি শুরু হয়ে গেল।